মাশরাফির রিপ্লেসমেন্ট খুঁজতে তো আমাদের ৩-৪ জন প্লেয়ারকে ট্রাই করতেছে, তারপরে তার জায়গায় কেউ না কেউ নিয়েছে। সাকিব তামিমরা এসেছিল, মুশফিকরা এসেছিল, ওরা কিন্তু বিদেশি খেলোয়াড়দের চোখের দিকে চোখ মেলে রেখেই খেলতো, তারা কিন্তু কেউ তাকে চোখ নামিয়ে নেয়নি। তো আমার কিছু পরিকল্পনা আছে, তার মধ্যে একটা অন্যতম যে খেলোয়াড়দেরকে শিক্ষিত করা। স্বপ্ন দেখতে হবে যে আমি রোহিত শর্মার মধ্যে ক্রিকেট খেলবো, বাংলাদেশে আমি টেস্টে 100টা টেস্ট খেলবো, টেস্টে আমার এভারেজ 40+ থাকবে। বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচনায় বর্তমানে দুজন ক্রিকেটার আমাদের তারকা, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান। তারা রাজনীতিতে নিজেদের জড়িয়েছেন। হ্যাঁ, মাশরাফি যদিও মাঠ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু সাকিবের বিদায়টা আসলে মানে খুব হতাশাজনক। আপনি সাকিবের বর্তমান অবস্থাকে কিভাবে মূল্যায়ন করেন? আপনি তো তাকে খুব কাছ থেকে দেখেছেন, খেলা থেকে শুরু করে নির্বাচক সব দেখেছেন। তার এভাবে দেশের বাইরে থাকাটা বা এই বিদায়টা আসলে আপনি কিভাবে, একটু মর্মাহত করে কিনা? এখনো বিদায় নেয় নাই, মানে বিদায় নিয়েছেন বলা যাচ্ছে না। মাশরাফি বিদায় নিয়েছেন, সাকিব বিদায় নিয়েছেন, এখন বলা যাচ্ছে না। বাট ইট আনফর্চুনেট, এটা আসলে মনে হয় না সাকিব ডিজার্ভ করে। এবং সাকিব আমরা শিওর তার নিজেরও ভালো লাগছে না, কারণ একটা হলো সাকিবও খেলতে অনেক পছন্দ করে। আপনি দেখবেন যে যাই হোক না হোক, সাকিব যাই হোক মাঠে যখন যায়, সাকিব যখন 22 গজে পাড়া দেয়, সাকিব কিন্তু টোটাল ডিফারেন্ট, মানে উইকেটের ভিতরে মাঠের ভিতরে পাড়া দেয়, ইজ টোটাল ডিফারেন্ট। ওর খেলাটাও খুব এনজয় করে, মানে যেই খেলা হোক, ও টেস্ট বলেন, ওডিআই বলেন, টি20 বলেন, খেলাটা খুব এনজয় করে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ একটা সার্টেন এজে এসে বয়সের শেষের দিকে যখন আসবেন, বয়স মানে খেলার শেষের দিকে আসবেন, তখন খেলাটা উপভোগ করাটা খুব ইম্পর্টেন্ট, সেটা আসলে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে। আই থিঙ্ক হি এনজয়স প্লেইং ক্রিকেট। তো ওর জন্য বসে থাকাটা কিন্তু একটা শাস্তির ব্যাপার আমার কাছে মনে হয়। আমি সাকিবকে যতটুকু চিনি এবং 100% শিওর তার এই জিনিসটা ভালো লাগছে না। আমি জানি না, ইটস হিজ কল, ইট ওয়াজ হিজ কল পলিটিক্সে জয়েন করাটা। সবার নিজস্ব ব্যক্তিগত চিন্তাভাবনা থাকতে পারে, বাট খেলার সময় মানে যখন আপনি কারেন্ট খেলোয়াড়, তখন মনে হয় পলিটিক্সে জয়েন করাটা না করাটাই ভালো। বিকজ ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু ডিমান্ড লট অফ থিংস, অনেক কিছু ডিমান্ড করে, ফিজিক্যালি, মেন্টালি অনেক কিছু ডিমান্ড করে। সো আপনি যখন পলিটিক্সে জয়েন করবেন, তখন কিন্তু আপনাকে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, লম্বা পিরিয়ড অফ টাইম, কারণ আপনি যখন পলিটিক্সে জয়েন করেছেন, যখন আপনি মেম্বার অফ পার্লামেন্ট হবেন, তখন তো আপনাকে একটা জায়গায় সময় দিতে হবে, আপনাকে তো সেইভাবে নির্বাচিত করা যেত। সেটা হওয়া মানে কিন্তু আপনি ক্রিকেটের 50% আপনি চলে গেল। এইভাবে করে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা ডিফিকাল্ট, নট আমার কাছে মনে হয় না অতটা সহজ। সো সেক্ষেত্রে খুব ভালো তো তিনি সাকিব আল হাসান যদি যেইটাই করতেন, হয়তো যদি পলিটিক্সটা খেলা শেষ করে জয়েন করতেন, তাহলে হয়তো তার জন্য ভালো হতো, বাংলাদেশ ক্রিকেটের জন্য তো অবশ্যই ভালো হতো। সো এখন যেটা হচ্ছে সেটা তো স্বাভাবিক ভাবেই মানে দুঃখজনক। এবার যেটা বললাম যে হয়তো ভালো হতো যদি খেলাটা শেষ করে পলিটিক্সে জয়েন করতেন। আপনার মতো সবাই দর্শকরাও এটা মনে করেন, তারপরে তাকে বাংলাদেশের দর্শকরা এখনো চান। আশা করি উনি একদিন ফিরবেন ক্রিকেটে, হয়তো কোনো না কোনোভাবে। রিটায়ার করেনি, তার ফেরার সম্ভাবনা এখনো আছে। আচ্ছা, সিনিয়র ক্রিকেটার যা বিদায় নিয়েছে, আমি নাম ধরেই বলি, মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক যদিও একটা পরের ফর্মেটে খেলছেন, এই গ্যাপটা কি মানে প্রভাব ফেলেছে বলে মনে করেন? এই গ্যাপটা প্রভাব ফেলাটাই খুব স্বাভাবিক ব্যাপার। দেখুন সব দেশগুলিতে যতগুলি আপনি এরকম উদাহরণ কিন্তু অনেক আছে। অস্ট্রেলিয়ান যেই দলটা 2007 সালে চলে গেছে, ওই খেলাগুলি কিন্তু অস্ট্রেলিয়া এখনও রিপ্লেস করতে পারেনি। দে আর স্টিল এ ভেরি গুড সাইড, বিকজ অন্য দেশগুলিও তাদের সেরা খেলোয়াড় হারিয়েছে। শ্রীলঙ্কা আগের মতো ওই স্ট্রং শ্রীলঙ্কা কখনো হয়নি। পাকিস্তান ইনজামাম, মোহাম্মদ ইউসুফের মতো ব্যাটসম্যান এখনও প্রডিউস করতে পারেনি। ইট হ্যাপেন্স। বাট আমার মনে হয় যে ভালো সিস্টেম থাকলে, অত ভালো প্লেয়ার না হলে আপনার টিমটা আস্তে আস্তে পারফর্ম করা শুরু করে। আমাদের এই সমস্যাটা হবে আমরা জানতাম, বিকজ যে 5 জন কথা বলছি আমরা, আমাদের সিনিয়র প্লেয়ার, তারা সবাই লিজেন্ড ছিলেন এবং তাদের একটা অনেক বড় প্রভাব ছিল দলের মধ্যে, দলের পারফরমেন্সে অনেক বড় একটা প্রভাব ফেলতেন তারা চলে গেলে একটা ভ্যাকিউম সৃষ্টি হবে, এটা আমরা জানতাম। সেইটা যেন বেশি না হয়, সেই কাজটা কিন্তু আমরা করার চেষ্টা করেছিলাম আমাদের টেনিয়ার শেষের দিকে। ওই সময়টা আসলে অতটা সাপোর্ট আমরা খুব একটা মানে চারিদিক থেকে পাইনি আমরা। কারণ আপনি যখন এত বড় খেলোয়াড় যারা লিজেন্ড প্লেয়ার, তাদের জায়গায় যখন রিপ্লেস করবেন, তখন হয়তো আপনার একজনকে দিয়ে হবে না, হয়তো আর 3 জনকে ট্রাই করতে হতে পারে। আপনি তো কাউকে চিন্তা করছেন, সেই যে আলটিমেট অ্যান্সার হবে তেমন কিন্তু না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যখন মাশরাফি সেই দিকে আমরা কিন্তু চিন্তা করছিলাম সাইফুদ্দিন তার রিপ্লেসমেন্ট হবে, বিকজ অলরাউন্ডার, একই রকম ব্যাটিং করতে পারেন, বলটা ওই কিছু মানে ওই মাশরাফি শেষের দিকে যেমন বোলিং করতেন সেই ধরনের বোলিং করতে পারেন। তো প্রবাবলি
হি ওয়াজ দ্য আইডিয়াল রিপ্লেসমেন্ট ফর মাশরাফি, কিন্তু তিনি কিন্তু হতে পারেননি। সো এটা বলছি এই জন্য যে মাশরাফির রিপ্লেসমেন্ট খুঁজতে তো আমাদের 3-4 জন প্লেয়ারকে ট্রাই করতেছে, তারপরে তার জায়গায় কেউ না কেউ নিয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। এই পিরিয়ড অফ টাইমটায় দলটা একটু আনস্টেবল থাকে, এই পিরিয়ড অফ টাইমটায় দলের পারফরমেন্স হয়তো অতটা কনসিস্টেন্ট থাকে না। এই সময়টা আসলে পেশেন্স থাকাটা ইম্পর্টেন্ট। যে জন্য বলছিলাম যে বাইরের অনেকই কথা অনেকই চলবে, বাট ওইটাতে ইনফ্লুয়েন্স হলে আপনি আসলে সমস্যা বেশি ক্রিয়েট করবেন। সো আমরা এই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছি, এই সময় আমাদের পারফরমেন্স ওঠানামা করবে, বাট এই সময় কোন খেলোয়াড়দের প্রতি আমরা আস্থা রাখবো, কাকে নিয়ে আমি এগোবো, সেটা ঠিক রাখাটাও, সেটার প্রতি স্ট্রং থাকাটা খুব ইম্পর্টেন্ট। এই ভ্যাকিউমটা তৈরি হবেই, এটা খুব স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বাট আমাদের এখন যে খেলোয়াড়রা আছেন, আই থিঙ্ক দে আর স্টিল ভেরি গুড। সো এটা, এবং তারা কিন্তু কেউ ঠিক একদম নতুন খেলোয়াড় নয়, তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে 4-5 বছর কাটিয়ে ফেলেছেন এবং তারা কিন্তু এক্সপিরিয়েন্স পেয়ে বলতেই পারি আমরা। আই মিন নাজমুল শান্ত অলমোস্ট 3-4 ইয়ার্স খেলে ফেলেছেন, লিটন 5-6 ইয়ার্স, সৌম্য অনেকদিন খেলে ফেলেছেন, মিরাজ খেলে ফেলেছেন অনেকদিন। তো নতুন প্লেয়ার বলতে তানজিদ তামিম, তিনিও কিন্তু 2 বছর হয়ে গেছে, স্টার্ট ইন 2023, তিনিও কিন্তু একদম নতুন না। সাবনে যে একদম অনভিজ্ঞ দল নয়, একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, বাট এখন যে খেলোয়াড়রা তাদের কাছ থেকে আমরা আরও একটু বেটার পারফরমেন্স আশা করতে পারি। শুনলে এই যখন ভ্যাকুয়াম হয় তখন বারবারই বলা হয় পাইপলাইন, জি, মানে আমাদের পাইপলাইন স্ট্রং না, পাইপলাইনের তারপর হচ্ছে এই টিমের খেলা হয় না, তার নিচের লেভেলে যে একটা কন্টিনিউশন থাকে, যে আন্ডার-19 থেকে এসে জাতীয় দলের যে একটা যাত্রা, এখানে অনেকে হারিয়ে যায়। আবার পাইপলাইনও ওই রকম মজবুত না বলা হয়। আসলে কি আমাদের পাইপলাইন নেই, নাকি যারা এই আন্ডার-19 থেকে আসতেছে তারা ওই যে জাতীয় দলের রাস্তাটা ওইখানে এসে হারিয়ে যাচ্ছে? কোনটা আসলে হচ্ছে? আমাদের 5 জন সিনিয়র প্লেয়ারদের কথা বারবার উঠে আসি, বিকজ তারা আসলে আমাদের ক্রিকেটে ওরকম প্রভাব ফেলে গেছেন। হ্যাঁ, তারা যেই সুযোগ সুবিধা থেকে উঠে এসছেন তার থেকে কিন্তু এখন সুযোগ সুবিধা অনেক বেশি, এখন ফাইন্যান্সিয়াল সাপোর্টটা অনেক বেশি। এখন আপনি খেললে আর কোনো কিছু চিন্তা করতে হয় না। তখনও কিন্তু চিন্তা করতে হতো যে ক্যারিয়ার শেষ করে আমি কী করব, পড়াশোনা করে আমার একটা সাইড তো রাখতে হবে যে পরে ক্যারিয়ার। বাট এখন কিন্তু ক্রিকেটটাকে পুরোপুরি প্রফেশনাল নিয়ে যায়, পেশা হিসেবে নিতে পারেন একদম পুরোপুরিভাবে। আপনাকে আর কিছু করতে হবে না, ক্রিকেট যদি আপনি খেলেন, ভালো ক্রিকেট খেলতে পারেন। তো এখন কিন্তু সাপোর্টটা অনেক বেশি, অনুশীলনের সুযোগ সুবিধা অনেক বেশি, এখন খেলার সংখ্যাও অনেক বেড়েছে, অনেক খেলা এখন। তো পাইপলাইনে যে সমস্যাটা শুধুমাত্র সিস্টেমের কারণে আমার মনে হয় না, আমার মনে হয় এটা কিছুটা ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে। যেটা বললাম যে এর থেকে অনেক কম সুযোগ সুবিধার মধ্যে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার এসেছে, আমাদের লিজেন্ড প্লেয়ার উঠে এসেছিলো, আমরাও উঠে এসেছি, তা আপনাদের সময় তো আরও তেমন কিছুই ছিল না। বাট এখন কিন্তু আপনি দেখেন আন্ডার-19, আন্ডার-18, হাই পারফরমেন্স অনেক খেলা কিন্তু, এবং সারা বছরই খেলা থাকে। এখন তো এই টিমেরও অনেক খেলা হচ্ছে, আমাদের টেনিয়রে তো আমরা এই টিমের খেলা কম পেয়েছিলাম, এখন এই টিমের খেলা অনেক হচ্ছে, এমার্জিং টিমের খেলা হচ্ছে। সো আমার মনে হয় সেটা বড় সমস্যা। উইকেট এখন অনেক ভালো, আমরা যখন খেলেছি তখন তো উইকেট তো এক ধরনের উইকেট হতো, তখন তো ফাস্ট বোলিং আমরা খেলার সুযোগই পেতাম না, স্পিনার ওরিয়েন্টেড সব কিছু ছিল। এখন উইকেট অনেক ভালো হয়েছে, ফার্স্ট ক্লাসের সুযোগ সুবিধা বেড়েছে। এখন আসলে টাইম যে খেলোয়াড়দের একটু নিজের দিকে তাকানো, যে আমরা সেরা ব্যবহারটা করছি কিনা, আমরা যে সুযোগ সুবিধা পাচ্ছি সেটার প্রয়াস মানে পূর্ণ সদ্ব্যবহার আমরা করতে পারছি কিনা। আমাদের সম্প্রতি যতগুলো পারফরমেন্স খারাপ হয়েছে, ঘরোয়া হোক আন্তর্জাতিক হোক, আমরা দেখেছি ক্রিকেটাররা নির্দ্বিধায় বলে দিয়েছেন যে আমাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, আমাদের কালচার নিয়ে অভিযোগ করেছেন। কেউ কেউ ভারতের অর্থনৈতিক সুবিধার সাথে বাংলাদেশের অর্থনৈতিক সুবিধার তুলনা করেছেন, কিন্তু আপনারা তার হয়তো 20% সুযোগ সুবিধা পাননি। মাশরাফিরা এসেছেন, তাদেরও থেকে কম পেয়েছেন, মাশরাফিরাও কিন্তু 50% সুবিধা নিয়েছে এখন যারা পাচ্ছে। আসলে আপনি কি একটা কথা বলেছেন যে স্বপ্ন দেখে না ক্রিকেটাররা, আসলে ওইটাই ভুলে গেছে। আসলে কি এটাই সত্যি যে ক্রিকেটারদের মধ্যে আপনাদের মতো যে এইটা ক্রেজিনেসটা ছিল সেটা নাই? আপনি তো সাংবাদিকতা করেন ডেফিনেটলি, কিন্তু আপনার কিন্তু পেশা, অ্যাট দ্য সেম টাইম প্রেডিশন আপনি এটাকে ভালোবাসেন, আপনি প্যাশনটা অনেক, এত নাহলে তো আপনি অন্য কিছু করতেন, এটাকে আপনি পছন্দ করেন। সো ব্যাপারটা আমি কিছুটা এইভাবে দেখি, ক্রিকেটটা প্রতি ভালোবাসা থাকাটা খুব ইম্পর্টেন্ট, প্যাশন থাকাটা খুব ইম্পর্টেন্ট, খেলতে ভালো লাগাটা খুব ইম্পর্টেন্ট। আই হ্যাভ সিন প্লেয়ার্স যারা একটু সুযোগ পেয়ে খেলছে না, আমি কিন্তু এখনও সুযোগ পেলে মাঠে নামতে হলে খুব ভালো লাগে।
তো মাঠে নেমে খেলার যে ভালোবাসাটা, একটা হচ্ছে খেলে আপনার উপার্জন করছেন, পেশা হিসাবে যেহেতু নিয়েছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন, বাট যে ডেসপারেশনটা আমি খেলতে চাই, আপনি দেখবেন যে বিগ ক্রিকেটাররা, ইভেন একটা উদাহরণ দিতে পারি বিরাট কোহলি কিন্তু জীবনে আর কিছু না করলেও নেক্সট টু ডিকেডস মানে প্রজন্ম মনে কিছু করা লাগবে না যেভাবে তিনি উপার্জন করেছেন, বাট এখনও প্রতিটা ম্যাচে ওর খেলার প্রতি প্যাশনটা দেখবেন। আর এরকম অনেক খেলোয়াড়, ওর নামটা নিলাম, ও যখন খেলে আপনি দেখবেন যে খেলাটার প্রতি ওর সাকসেসের প্রতি যে হাঙ্গারটা, ভালো করার যে ইচ্ছাটা, যে আগ্রহটা, বিরাট কোহলি কিন্তু না করলে চলে, এবং যেই খেলাটা খেলে দেখবেন ওর খেলাটা ও কিন্তু ভালোবাসে, খেলাটা পছন্দ করে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছিল আমি ডেফিনেটলি ফিল করি যে আপনাকে স্বপ্ন দেখতে হবে, আপনার স্বপ্নটা কোথায়, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। মানে অনেকের স্বপ্ন আছে, ঠিক আছে আমি প্রিমিয়ার লিগ, আমরা যখন খেলতাম তখন তো আমাদের স্বপ্ন ছিল প্রিমিয়ার লিগে বড় দলে খেলবো, তখন তো ইন্টারন্যাশনাল খেলতাম না। তারপরে যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা শুরু করলাম তখন স্বপ্ন ছিল যে টেস্ট ক্রিকেটে এমন কিছু করে যেতে চাই যেটা হয়তো মানুষ আমাকে মনে রাখবে কিংবা আমার নিজের কাছে ভালো লাগবে। আমাদের পরবর্তী প্রজন্ম সাকিব তামিমরা কিন্তু সবসময় দেখেছে নাম্বার 1 হওয়ার জন্য। তা আমি জানি মাহমুদুল্লাহ, মুশফিক, তারা কিন্তু সবসময় ইন্টারন্যাশনালে যারা টপ লেভেলের প্লেয়ার ছিল তাদের মতো হওয়ার স্বপ্ন দেখেছে এবং সেই ধরনের নিজেকে ওইভাবে প্রস্তুত করেছে। আই এম নট শিওর যে আমরা এখন ওরকম স্বপ্ন দেখি কিনা, যে এখন আপনি দেখবেন অনেকেই আমি দেখেছি, ইনফ্যাক্ট আই হ্যাভ সিন যে অল্পতেই স্যাটিসফাইড হয়ে যাওয়া। আপনি যদি এখন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন, বিপিএল খেলেন, প্রিমিয়ার লিগ খেলেন, ফাইন্যান্সিয়ালি কিন্তু মোটামুটি সলভেন্ট হয়ে যাবেন, একটা লাইফে একটা মোটামুটি একটা জায়গায় চলে যেতে পারবেন। কিন্তু আপনাকে তো স্বপ্ন, এখন যেই ক্রিকেটটা আমরা খেলি, আপনাকে কিন্তু স্বপ্ন দেখতে হবে যে আমি রোহিত শর্মার মধ্যে ক্রিকেট খেলবো, বাংলাদেশে আমি টেস্টে 100টা টেস্ট খেলবো, টেস্টে আমার এভারেজ 40+ থাকবে, কিংবা বোলার হলে আমার এভারেজ আন্ডার 25 থাকবে। এরকম স্বপ্ন দেখাটা খুব ইম্পর্টেন্ট, যে আমি এমন কিছু করে ছাপ রেখে যেতে চাই। সেই স্বপ্নটা কতখানি দেখি আমি জানি না, বাট সেই স্বপ্নটা দেখলেই কিন্তু তখন আপনি বাড়তি পরিশ্রম করবেন, আপনি পারফরমেন্স না করতে পারলে আপনি নিজের কাছে খারাপ লাগবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনি আমাদের সুযোগ সুবিধা অস্ট্রেলিয়ার মতো না, ডেফিনেটলি না। আমাদের সুযোগ সুবিধা ইন্ডিয়ার মতো না, অবশ্যই না। আমাদের ন্যাশনাল টিমের বাইরে পর্যাপ্ত অনুষ্ঠানের সুযোগ সুবিধা এখনও তৈরি হয়নি। ঢাকার বাইরের ডিস্ট্রিক্টগুলিতে আমাদের সুযোগ সুবিধা এখনও অতটা ভালো না, যদিও ডিভিশনাল স্টেডিয়ামগুলিতে মোটামুটি ইনডোর আছে, প্র্যাকটিস ফ্যাসিলিটিস থাকে, বাট ইন জেনারেল আমাদের সুযোগ সুবিধা অন্য দেশের মতো নয়। বাট সেটাকে অভিযোগ করা এক জিনিস, সেটাকে যদি অভিযোগ হিসাবে নেই, আপনি করতেই পারেন যে আমাদের সুযোগ সুবিধা অস্ট্রেলিয়ার মতো নয়, অথবা যদি আপনি চান এর মধ্যে থেকে কিন্তু আপনি অনেক বড় প্লেয়ার হতে পারেন, সেটা কিন্তু হয়েছে আমাদের দেশে। সো এটা আমার কাছে মনে হয় যে ইনস্টেড অফ কমপ্লেনিং অ্যাবাউট ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের অন্য সুযোগ সুবিধা নিয়ে কমপ্লেন না করে আমি এইখান থেকে কীভাবে ভালো করতে পারি, এখান থেকে আর বিশ্বমানের খেলোয়াড় হতে পারি, যেহেতু আমার সামনে এক্সাম্পল আছে, এর থেকে কম সুবিধা পেয়ে বিশ্বমানের নাম্বার 1 ক্রিকেটার তৈরি হয়েছে, তো ওয়াই নট আমি কেন হতে পারবো না। আমার এই দৃষ্টিভঙ্গিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি এমন একটা জায়গায় কাজ করার এখানে সুযোগ, একদম গ্রাসরুট লেভেলে ডেভেলপমেন্টে কাজ করতেছেন, এটা নিয়ে অনেক অপরচুনিটি আমাদের প্লেয়ারদের জন্য। আপনি যেভাবে ক্রিকেটটাকে দেখেছেন, এই যে মেসেজটা দিলেন, স্বপ্ন দেখে না বা দেখতে চায় না, বা আমার কোনো একটা প্রবলেম হচ্ছে ক্রিকেটারদের, আপনি কি ওই যাদের নিয়ে কাজ করবেন গ্রাসরুট, তাদেরকে এই মেসেজটা পৌঁছে দেবেন যে আসলে কতটা জরুরি স্বপ্ন দেখা? আমি তো আমাদের যে গেম ডেভেলপমেন্ট, এটা আসলে কাজ করে আন্ডার 14 থেকে শুরু হয়, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, তারপর আন্ডার 19 পর্যন্ত কন্টিনিউ করা হয়, যে একটা ব্যাচ আসে 19 পর্যন্ত ব্যাচটাকে ধরে নার্সিং করানো হয়। আমরা রিসেন্টলি আমরা কিন্তু একবার আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতেছি, ব্যাক টু ব্যাক এশিয়া কাপ জিতেছি, উইচ ইজ ভেরি গুড। বাট আমার কাছে মনে হয় যে এটাও ইম্পর্টেন্ট, সেম টাইম যারা এইখানে তৈরি হচ্ছেন তাদেরকে শুধু আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে এরকমভাবে তৈরি করা, আমি আসলে দ্যাটস নট মাই এথিক্স, নট মাই গোল। আমি চিন্তা করি যে ওরা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে, যাবে যেন এশিয়া কাপ হওয়ার জন্য খেলবে, বাট এট সেম টাইম ওদেরকে মধ্যে এই এডুকেশনটা, এই লাইফ সম্বন্ধে লাইফটা বোঝানো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার লাইফটা আমার কী হতে পারে, আমি কি হতে চাই, আমারকে কোথায় দেখতে চাই। আমার স্বপ্ন নিশ্চয়ই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে, এটা হওয়া উচিত নয়। আমার স্বপ্ন উচিত যে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখানে যাব। তো এই শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা নিয়ে আসলে আমি খুব বেশি দিন হলে জয়েন করিনি, রিসেন্টলি জয়েন করেছি। তো আমার কিছু পরিকল্পনা আছে, তার মধ্যে একটা অন্যতম যে খেলোয়াড়দেরকে
শিক্ষিত করা, শিক্ষিত মিনস পড়াশোনা শিক্ষিত না, পড়াশোনা তো ওরা করবেই, এটা তো আমি সবসময় টপ প্রায়োরিটি দিয়ে থাকি। ও পরে শিক্ষিত মানে কিন্তু শুধু ইংরেজি ক্লাসে যাও না, শিক্ষিত মানে ক্রিকেটিং শিক্ষিত হওয়া, নিজেকে নিয়ে শিক্ষিত, নিজেকে বুঝতে শেখা যে আমার ফিউচারটা কী হবে, আমি কোথায় দাঁড়াবো। আমি চাই ওরা সবভাবে এডুকেটেড হোক, নিজেকে জানতে পারুক, মানসিকভাবে কীভাবে ওরা বেড়ে উঠতে পারে এই সময়টা। কারণ এই সময় আপনি জানেন মানসিকভাবে অনেক চেঞ্জেস হয়। আমাদের দেশের মানসিকতা অন্য দেশের মানসিকতা কিন্তু এক হয় না, কারণ সামাজিক পরিস্থিতি ডিফারেন্ট। আমাদের ফ্যামিলি কালচার একরকম, অন্য দেশের ফ্যামিলি কালচার একরকম। সো আমাদের দেশে কীভাবে এটাকেই মেনটেন করে উপরে উঠা যায়, আমি বিভিন্ন আসলে অনেক দিকগুলো নিয়ে কাজ করতে চাই, শুধু স্কিল নিয়ে না। আমার মনে হয় এই লেভেলে টিল 19 শুধু স্কিল নয়, আর অনেক কিছু বিষয় নিয়ে কাজ করা আছে। এখনকার যে ক্রিকেটার আছে তাদের মধ্যে আপনি যদি লিটন দাস বা মোস্তাফিজুর রহমান এদেরকে বাদ দেন, তামিম, সাকিব, মুশফিকদের ছায়া দেখেন কিনা? বা আমরা যখন মাঠে দেখি তাদের ওই মাশরাফির মধ্যে যে একটা অ্যাগ্রেশন ছিল, কিছু তাসকিনের মধ্যে দেখা যায়, বা সাকিবের যে একটা হাঙ্গারনেস, এগুলো কি দেখতে পান এখনকার ক্রিকেটারদের মধ্যে? হাসান মাহমুদ একটু যখন বলে উদাহরণ হিসেবে দিই, হাসান মাহমুদ একটা সময় সেলিব্রেশন করতেন উইকেট পেতে। সো অনেকে আবার প্রশংসা করতেন সেলিব্রেশন। একবার শুনলাম তিনি কথা বললেন তার মন খারাপ হয় ব্যাটসম্যান আউট হলে। আমার কাছে মনে হচ্ছে ঠিক নয়, কারণ আপনার ইন্টারন্যাশনাল একটা উইকেট কিন্তু অনেক মূল্যবান একটা জিনিস, এবং একটা দিন আসবে আপনি অনেক ভালো বল করবেন, উইকেট পাবেন এবং আপনাকে রান দিবেন, খারাপ বোলিং করবেন। কারণ ব্যাটসম্যান তো আর আপনাকে আপনি ছক্কা মেরে ব্যাটসম্যান মন খারাপ করবেন না, ব্যাটসম্যান খুশি হবে। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাটস রাইট অ্যাটিটিউড। আপনি যখন মাঠে নামবেন, এটা কিন্তু একটা যুদ্ধ, খেলাটা আছেই, কিন্তু মাঠে কিন্তু আপনাকে কেউ 1 ইঞ্চিও ছাড় দেবে না। সেখানে যে সাকসেসটা সেটা এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু সাকসেসের প্রতি আপনি ছুটবেন আরও বেশি। সো আমার মনে হয় যে এই অ্যাগ্রেশন থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই মিন তানজিদ সাকিবের কিন্তু একটা জিনিস কিন্তু আমার ভালো লাগে, ও কিন্তু অনেক ওর মধ্যে এই অ্যাগ্রেশনটা আমি দেখেছি। আই হোপ ওটা, আই মিন অ্যাগ্রেশন ডাজন্ট মিন যে আপনি যে একজনকে মুখের উপর স্লেজ করছেন কিংবা বডি কাউকে ধাক্কা মারছেন, অ্যাগ্রেশন এটা না। অ্যাগ্রেশন কিন্তু আপনার যেই হাঙ্গারটা সেটা শো করাটা কিন্তু সামটাইম ইম্পর্টেন্ট। তো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট থিং। দেখুন যখন সাকিব তাইমরা এসেছিলো, মুশফিকরা এসেছিলো, মুশফিক হয়তো অতটা নিজের মধ্যে থাকতো, আর ওরা কিন্তু বিদেশি খেলোয়াড়দের চোখের দিকে চোখ মেলে রেখেই খেলতো। তারা কিন্তু কেউ তাকে চোখ নামিয়ে নেয়নি। এই অ্যাগ্রেশনটা, এই বুকের মধ্যে সাহসটা খুব ইম্পর্টেন্ট। সেটাকেই যেই ক্রিকেটে বলি না যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতে হলে একটা এক্স ফ্যাক্টর লাগে, এই এক্স ফ্যাক্টরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো অ্যাগ্রেশন, হাংরিনেস, সাকসেসটা এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট, সেলিব্রেশনটা খুব ইম্পর্টেন্ট। আমি একবার তাইজুলকে বলেছিলাম, তাইজুল উইকেট পেয়ে সেলিব্রেশন করতে হয়। তাইজুল ওয়ান ডে তুমি অনেক ভালো বল করবো, উইকেট পাবো না, সো যখন উইকেট পাও এনজয় করো। মানে সেলিব্রেশন ডাজন্ট মিন যে আপনি যে ব্যাটসম্যানের মুখের উপর যে কিছু বললেন, এটা না, বাট মানে সাকসেসটা এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়।